অসংখ্য ধন্যবাদ আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুদের। আমাদের উদ্বোধনী সমবেত সঙ্গীতের এই শিক্ষককে এবার আমাদের অনুষ্ঠানের অত্যন্ত সম্মানজনক একটি পর্যায়ে প্রবেশ করছে, সেটি হল বরণ পর্ব। আমাদের আজকের এই সভার গুণীজনদের আমরা অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ করে নিই। এই বরণ কার্যে আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা সহযোগিতা করবে। আমরা বরণ কার্য শুরু করার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি। ও হ্যাঁ, ওটা বন্ধ করুন। ও তো তুই তো আছিস, তুই করছিস তো ভিডিও। প্রথমেই আমরা সসম্মানে বরণ করে নেব আজকের সভার সভাপতি, আমাদের মহাবিদ্যালয়ের সুযোগ্য অভিভাবক ও মাননীয় অধ্যক্ষ ডক্টর সন্দীপ পাল মহাশয়। স্যারকে বরণ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের দর্শন বিভাগের অধ্যাপক তথা মহাবিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর তাপস দাস মহাশয়। এই বরণ কার্যে সহযোগিতা করার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি টিম 1.5 এর সদস্য মোহানা মণ্ডল এবং সঞ্জনা চৌধুরী। এবার আমরা বরণ করে নেব আমাদের মহাবিদ্যালয়ের অন্যতম বরিষ্ঠ অধ্যাপক ডক্টর পদ্মচরণ বল মহাশয়। স্যারকে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মহাবিদ্যালয়ের অধ্যাপক ও অধ্যক্ষ শ্রী ডক্টর সন্দীপ পাল মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। এই বরণে সহযোগিতার জন্য আসছে টিম জয়হিন্দের সদস্য শ্রীজাগাই আর বৃষ্টি দাস। আজ আমাদের কাছে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিটের সম্মানীয় শিক্ষাকর্মী শ্রী মারুফ মিয়া মহাশয়। স্যারকে বরণ করে দেওয়ার জন্য আমি আমাদের মহাবিদ্যালয়ের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর পদ্মচরণ বল মহাশয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। এই বরণে সহযোগিতার জন্য আসছে টিম মাদক ইউনিট লিডার প্রিয়াঙ্কা মণ্ডল এবং দিদি মণ্ডল।
এখন অনুরোধ করবো কোম্পানি স্যারকে তুলে দেওয়ার জন্য। স্যার এমনি কাগজে লিখে আনিনি তো স্যার এখানে পড়তে হবে ফোনে স্যার ল্যান্ডস্কেপে করবে এগুলো তো ল্যান্ডস্কেপে আসে না এটা কেউ ফেসবুক খুলতো আমাদের গরম পর্ব এখানেই শাসনমনে শেষ হলো। আমন্ত্রিত অতিথিদের জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের ভলেন্টিয়ার বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ তাদের এই চমৎকার সহযোগিতার জন্য। না সঞ্জনা বরণ করবে এই আনুষ্ঠানিকতার শেষে বিচার হবে তার বরণ পর্বের এই আনুষ্ঠানিকতা শেষে এবার আমাদের কিছুটা বাস্তবমুখী হওয়া দরকার। একটি সার্থক ক্যাম্পের প্রাণ হলো তার এই প্রতিদিনের পয়সাটা থাক। কাজের মূল্যায়ন। থাক। এনএসএস ক্যাম্পের প্রতিটি দিন আমাদের কাছে একটি যা নতুন করবো। অধ্যায়। কালটা দুটো করে একেবারে ফোন কর। নিয়ম দুটো ফোন করে অভিজ্ঞতা আমাকে। এবং আত্মোপলব্ধির সময়। তার জন্য আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি দ্য চ্যালেঞ্জার্স টিমের 10 সদস্য এবং আমাদের অন্যতম সক্রিয় এনএসএস স্বেচ্ছাসেবক বন্ধু শাইনুল আলমকে। শাইনুলকে অনুরোধ করছি গত পরশু সেই বিশেষ দিনটির পূর্ণাঙ্গ রিপোর্ট সকলের সামনে তুলে ধরা যাবে। নমস্কার। গত পরশু অর্থাৎ 2রা এপ্রিল 2026 শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প অর্থাৎ এনএসএস ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী বিশেষ শিবিরে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠান উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে মহাবিদ্যালয়ের পতাকা এবং এনএসএস পতাকা উত্তোলনের মাধ্যমে। মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সেদিনকার অনুষ্ঠানের সভাপতি ডক্টর পূর্ববী দাস মহাশয়া এবং এনএসএস পতাকা উত্তোলন করেন সেদিনের প্রধান অতিথি সম্মানীয় অগ্নিমিল দাস মহাশয়, আঞ্চলিক অধিকর্তা, জাতীয় সেবা প্রকল্প। এরপর গভীর শ্রদ্ধার সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন ডক্টর পূর্ববী দাস মহাশয়া এবং শহীদ নুরুল ইসলাম মহাশয়ের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করেন অগ্নিমিল দাস মহাশয় সহ সকল এনএসএস স্বেচ্ছাসেবকরা। তারপর মূল মঞ্চে অনুষ্ঠানের শুরুতেই স্বেচ্ছাসেবকগণ সমবেত কণ্ঠে আগুনের প্রদর্শনী ছোঁয়া গ্রামে গানটি পরিবেশিত করে, যা উপস্থিত সকলের মনে এক পবিত্র ও শান্ত পরিবেশের সৃষ্টি করে। সমবেত সঙ্গীতের পর সভার সভাপতি ডক্টর পূর্ববী দাস মহাশয়া তার উদ্বোধনী বক্তব্যে এনএসএস এর মূল আদর্শ নট মি বাট ইউ এর সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করেন। তারপর আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অর্ণব ভট্টাচার্য মহাশয় তার দিক নির্দেশনামূলক বক্তব্যে ছাত্রছাত্রীদের সমাজসেবার ব্রতী হওয়ার আহ্বান জানান। সাংস্কৃতিক পর্বে শাহিনুল আলম, বিশ্বজিৎ দাস, পাপ্পু কুমার সরকার ও দিশা মণ্ডল তাদের বলিষ্ঠ স্বরচিত কবিতা পাঠ করে সমাজসেবার বার্তা দেয় এবং প্রিয়াঙ্কা মণ্ডল একটি রবীন্দ্রনৃত্য পরিবেশন করে। কিচ্ছু হবে না, যা পারবি বল। প্রধান আকর্ষণ কিচ্ছু হবে না। জরুরি বার্তাগুলো সার্থকভাবে তুলে ধরে শাহিনুল, বিশ্বজিৎ, সায়ন ও দিশার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করে। নাটকের পর প্রধান অতিথি
এনএসএস এর আঞ্চলিক অধিকর্তা শ্রদ্ধেয় অগ্নিমিল দাস মহাশয় তার অনুপ্রেরণামূলক বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণই পারে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে। তার তেজস্বী উপস্থিত সকলের নতুন করে উজ্জীবিত করে। এরপর মহাবিদ্যালয়ের এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর তাপস দাস মহাশয় তার বক্তব্যে 7 দিনের শিবিরের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং স্বেচ্ছাসেবকদের শৃঙ্খলার সাথে কাজ করার পরামর্শ দেন। সবার শেষে প্রতিটি টিমকে সমাজ সচেতনতামূলক বিভিন্ন পোস্টার নিয়ে সাজানো একটি আকর্ষণীয় পোস্টার প্রদর্শনী শুভ উদ্বোধন করে। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পতাকা অবতরণের মাধ্যমে অত্যন্ত সফলভাবে সেদিনকার অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক শাহিনুল আলম অর্থাৎ আমি এবং রহমান মন্ডল। এই ছিল গত পরশু অর্থাৎ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের রিপোর্ট। ধন্যবাদ শাহিনুল। প্রথম দিনের কর্মসূচি বিস্তারিত বিবরণ খুব সুন্দরভাবে সবার সাথে তুলে ধরলো। আমি আবার পুনরায় শাহিনুলের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকে অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য। ধন্যবাদ স্যারকে। আমাদের ক্যাম্পের দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে অত্যন্ত আনন্দদায়ক এবং আবেগঘন হয়ে আমাদের মাঝে এসেছে। কারণ গতকাল আমাদের এনএসএস স্বেচ্ছাসেবকরা আমাদের দত্তক নেওয়া গোকুলপুর হরিশপুর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে ছোট শিশুদের নিয়ে একটি সুন্দর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল। শিশুদের সেই নির্মল হাসি আর খেলার মাঠে উদ্দীপনা আমাদের সেবার সংকল্পকে এক নতুন মাত্রা দিয়েছে। সেই দ্বিতীয় দিনের গৃহীত সমস্ত কর্মসূচি শিশুদের নিয়ে কাটানো সেই রঙিন মুহূর্ত এবং আমাদের অর্জিত অভিজ্ঞতা নিয়ে রিপোর্ট উপস্থাপন করতে আসছে পর্দা 5 টিমের অত্যন্ত নিষ্ঠুর সদস্যা শালিনী ঘোষ। আমি শালিনীকে পঞ্চায়েত জন্য অনুরোধ জানাচ্ছি। গতকাল শরীফ নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের শিক্ষা প্রকল্প আয়োজিত 7 দিন ব্যাপী বিশেষ শিবিরের দ্বিতীয় দিন ছিল। মহাবিদ্যালয় পতাকা উত্তোলন এবং মধ্য দিয়ে কালকে কর্মকাণ্ডের শুভ সূচনা করা হয়েছে। মহাবিদ্যালয়ের পতাকা এবং পতাকা উত্তোলন করেন আমাদের শিক্ষক ভলেন্টিয়ার শ্রীলঙ্কা মন্ডল এবং সায়ন। এরপর আমাদের মহাবিদ্যালয়ের গ্রামের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় গোকুলপুর উত্তরপাড়া স্কুলের জন্য সকলে রওনা হয়েছে। পক্ষ থেকে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর উজ্জ্বল মন্ডল মহাশয়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দদের বরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় 10টি খেলার আয়োজন করা হয়েছে। সকল ভলেন্টিয়াররা এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর তাপস দাস মহাশয়ের নির্দেশে বিভিন্ন দলে ভাগ হয়ে প্রতিযোগিতাকে পরিচালনার কাজে লেগে পড়েছে। তৃতীয় শ্রেণীর ছেলেদের অঙ্গজীবিত প্রতিযোগিতাতে শুনছি ছেলেদের ক্রিকেট খেলাগুলির মধ্যে দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এরপর চলতে থাকে তৃতীয় শ্রেণীর মেয়েদের ক্রিকেট খেলা, চতুর্থ শ্রেণীর ছেলেদের ফুটবল, তৃতীয় শ্রেণীর মেয়েদের স্পিন আউট, চতুর্থ শ্রেণীর ছেলেদের চতুর্থ শ্রেণীর মেয়েদের বেলুন উড়ার কাপ খোলা এবং সর্বশেষে যেমন কি তেমন সাজা প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলা শেষ হয়। আর ওইটা কত বলছিল? খেলা অংশগ্রহণকারীদের জন্য টিফিনের ব্যবস্থা তাহলে তো ঠিকই আছে নাকি? মহাবিদ্যালয়ে ফিরে এলো এবং তারপর ঠিক আছে, করা হলো সারা জীবন থেকে দেবো ফোন। আমার চাপ নেই, সারা জীবন থেকে দেবো ফোন। মহাবিদ্যালয়ে আলোচনা দেওয়ার জন্য ঠিক আছে, সারা জীবন ফোন থেকে দেবো। তুমি আর কভার পেলে কভার? বিশেষ শিবিরের দ্বিতীয় দিনে কর্মকাণ্ডে অংশ নেয়। সবশেষে পতাকা অবতরণের মাধ্যমে অত্যন্ত সফল তাই আমাদের অনলাইন ছাড়া উপায় নেই দাদা। ওকে, বাই বাই, বাই বাই। ধন্যবাদ। সাবধানে সাবধানে।
শিশুদের সাথে কাটানো সেই মুহূর্তগুলো তার জীবনের মাধ্যমে আবারও আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সত্যি সেবার সার্থকতা লুকিয়ে আছে এই অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়ার মধ্যে। গত দুদিনের কাজের প্রতিহারটা আমরা দেখালাম, এবার আমাদের কর্মপ্রাপ্তি আমাদের এই সেবামূলক পর্যায়ে বাধ্য হিসেবে আমরা শুনে নেব আমাদের উপস্থিত অতিথিদের মূল্যবান বক্তব্য। একটি মহাবিদ্যালয় বা একটি ইউনিটের সাফল্যের নেপথ্যে থাকে একজন দক্ষ অভিভাবকের সঠিক দিক নির্দেশ। এই এনএসএস ক্যাম্পেইন শুরু করে প্রতিটি পদক্ষেপ তিনি আমাদের উৎসাহ দিয়ে চলেছে, যার অনুপ্রেরণা ছাড়া এই 7 দিনের দীর্ঘ পথ চলা অসম্ভব ছিল। তিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক। এবারে আজকের এই বিশেষ ক্যাম্পের তৃতীয় দিনের প্রাসঙ্গিকতা এবং আমাদের আগামী দিনগুলোর কর্মপন্থা নিয়ে মূল্যবান পাঠ্য ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য আমি সসম্মানে অনুরোধ জানাচ্ছি আমাদের মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর সন্দীপ বাগ মহাশয়। স্যার, আপনার মূল্যবান বক্তব্য অনেক। গুড আফটারনুন অল। এখানে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের এনএসএস কোঅর্ডিনেটর ডক্টর অলিভ মন্ডল মহাশয় স্যার। এছাড়া আছেন এনএসএস স্টাফ মারুফ বাবু। এখানে উপস্থিত আমাদের অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং স্পেশালি এনএসএস ভলেন্টিয়ার স্টুডেন্টস, যাদের এই উৎসাহ এবং উদ্দীপনা ছাড়া আমাদের এই স্পেশাল ক্যাম্প কোনোভাবেই সম্ভব হতো না। দেখতে দেখতে আমরা তৃতীয় দিকে পড়েছি। এই গরমের মধ্যেও এদের উৎসাহ থেকে সত্যি আমি নিজে অনুপ্রাণিত হচ্ছি যে আমি ভাবছি যে এদের সাথে কাজে লেগে পড়বো। এতটাই অনুপ্রাণিত যে এই গরমের মধ্যে যেখানে বাইরের টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড উঠে গেছে এবং তার মধ্যে ছুটি রয়েছে, ছুটির মধ্যে একবার কলেজ একবার পাশে অ্যাডাপ্টেড ভিলেজে গিয়ে ডিফারেন্ট অ্যাক্টিভিটি, কোথায় আঁকা প্রতিযোগিতা চলছে, কোথায় যোগব্যায়াম চলছে, এছাড়াও আরো ডিফারেন্ট অ্যাক্টিভিটি আছে, সেগুলো ওরা কি বলবো সফলভাবে এবং টাইমলি করে যাচ্ছে এবং নিজেদের কথা না ভেবে এনএসএস মানে তো তাই সমাজকে সচেতন করা। শুধু নিজেরা সচেতন হলে হবে না, তার সাথে এখানে যে নিকটবর্তী অঞ্চলের লোকজনকে সচেতন করতে হবে এবং সেই কাজটা আমাদের এনএসএস ভলেন্টিয়াররা এবং তার সাথে আমাদের যে কলেজের এনএসএস কোঅর্ডিনেটর ডক্টর তাপস দাস খুব সফলভাবে করছে। আমি প্রত্যেককে অভিনন্দন, ধন্যবাদ, কি বলবো, ফ্রম ফ্লোর অফ মাই হার্ট আমি দিচ্ছি। আর আজকে আমাদের যে প্রধান অতিথি ডক্টর অলিভ মন্ডল স্যার আছেন, আমি ওনার থেকে শুনবো যে আমাদের ইউনিটের যে অ্যাক্টিভিটি যেটা আমরা করছি, যে কতটা আমরা ঠিক ডাইরেকশনে যাচ্ছি না আরো বেটার করতে গেলে কি কি করতে হয়, সেগুলো উনি যদি আমাদের গাইডলাইন দেন তাহলে আরো বেটার হয়। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার প্রতিটি শব্দ আমাদের ভলেন্টিয়ারদের মনে নতুন এক বিশাল আহ্বান জানায়। আপনার দেখার পথেই আমরা এই 7 দিনে সেবাযজ্ঞকে সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার করছি। আমাদের এই বিশেষ ক্যাম্পে আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরের এক বিশিষ্ট ব্যক্তি, যিনি তার দীর্ঘ অভিজ্ঞতা আর কর্মদক্ষতা দিয়ে এনএসএস এর কর্মকাণ্ডকে সর্বদা সমৃদ্ধ করে চলেছে। তার উপস্থিতি আমাদের এই যাত্রাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবারে আজকের এই অনুষ্ঠানে এনএসএস এর বৃহত্তর আদর্শ নিয়ে আমাদের কিছু বার্তা দেওয়ার জন্য আমি সসম্মানে অনুরোধ জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প এনএসএস ইউনিটের সুযোগ্য শিক্ষাকর্মী শ্রী মারুফ মিয়া মহাশয়। তোমার প্রেরণা ও আধার আকাশতলে সপ্তরকের নীরবতা আসন প্রমাণ করে। মঞ্চ পৃষ্ঠ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয়, উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় জাতীয় সেবা প্রকল্পের সমন্বয় সাধক, উপস্থিত রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের
অফিসার এবং সকল সদস্য সদস্যা সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকের দিন সম্পর্কে একটা কথা বলার চেষ্টা করছি। প্রথমত, জাতীয় সেবা প্রকল্প কি, কেন, এই সম্পর্কে বিস্তারিত স্যার বলবেন। 1969 সালে এই জাতীয় সেবা প্রকল্পের যে বাস্তব রূপ সেটা প্রথম সুন্দরভাবে বা নিপুণ তুলির কামে আমাদের সামনে উঠে এসেছে। এই তথ্যমূলক ঘটনা আমরা সবাই জানি, এখন হাতের মুঠোয় আমাদের বিশ্ব জগৎ লুকিয়ে রয়েছে, চেষ্টা করলে সেগুলোকে সবসময় দেখে নিতে পারি। বিষয় হচ্ছে এই যে 7 দিন স্পেশাল ক্যাম্প, এই ক্যাম্পের দরকার কেন, কি জন্য স্পেশাল ক্যাম্প হচ্ছে, আর কেনই বা এর প্রয়োজন, যে সার্থকতা করবো। যদি আমরা দেখি তাহলে এই যে স্পেশাল ক্যাম্প বা এনএসএস সদস্য যারা রয়েছে তারা সমস্যাকে সমাধান করতে পারে এবং জোটবদ্ধভাবে বা একত্রিতভাবে থাকার যে আনন্দ, সেই আনন্দটা ভাগ করে নিতে পারে। আর কি করতে পারে, জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা সচেতনতামূলক বার্তা দিতে পারে। এমনকি এরা ওই মন্ত্রে শুধু দীক্ষিত নয়, এই মন্ত্রে দীক্ষিত নয়, এরা এখান থেকে মেধা তৈরি করার কৌশল তৈরি করে দেয়, যেটা আমরা ক্লাস 8-এ স্ট্যান্ডার্ড স্কেল ইংলিশ বইতে পেয়েছিলাম। সেখানে প্রথমে কি কোশ্চেন ছিল, হোয়াট কোয়ালিটিজ ডু ইউ থিংক ইউ শুড প্রসেস ইন অর্ডার টু বি এ লিডার। সেই জায়গায় উত্তরটা কিন্তু এরা দিতে পারে, দ্য কোয়ালিটি অফ লিডারশিপ, ডেডিকেশন, ডিটারমিনেশন এন্ড ইন্টেলিজেন্স এন্ড এবিলিটি টু বিকাম এ লিডার। এগুলো জাতীয় সেবা প্রকল্পের সদস্য যারা, তারাই কিন্তু শেখাতে পারে। এরা কি করতে পারে, এমনকি মৃত্যুকে ওরা ভয় করে না। মৃত্যুকে এরা মনে করে একটা উৎসব, সেখানে এখানে মনে করে যে এসেছে এই পৃথিবীতে বেতারে হবে, এসেছে যেতে রাজারা বেশি চল দেখে সে মৃত্যু পারে সে উৎসবে। এটা যে এদের কাছে একটা মূল মন্ত্র। এই জায়গাগুলো এনএসএস সদস্য যারা, তাদের কিন্তু এই পথটা দেখাতে পারে। এরা আর কি করতে পারেন, এই যে মেলামেশার অভ্যাসের কথাটা বলছিলাম, কারণ এখানে আমরা একই মহাবিদ্যালয়ে পড়াশোনা কালে বাংলা বিভাগের ছাত্ররা ইংরেজি বিভাগের ছাত্রদের চিনি না, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্ররা ইতিহাস বিভাগের ছাত্রদের চিনি না। সেই জায়গা একটা দারুণ মেলবন্ধনের সুযোগ পাওয়া যায় এবং কোন সমস্যার সম্মুখীন হলে সেখানে কিন্তু উঠে দেওয়া যায়, সেটা কিন্তু জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা করতে পারে। তখনই এরা বলতে পারেন, সচেতনতামূলক বার্তা যখন জনসাধারণকে দিতে পারে, যে একটা ভিলেজ, সেখানে কিন্তু এরাই ছাত্রদের শেখান। ওরা করে খেলার ছেলে ভান্তি গিয়ে এমন সাদের ঘর, মাঝে মাঝে বাচ্চা শুনবে তাকে মাথায় তুলে ধর, জাতের নামে পঞ্চায়েত সব ব্যস্ত যারা কাজে সুযোগ পেয়ে পৌঁছে পুরো ছত্রবেশীর সাথে থাকতে কাজে সাপ জেগেছে, ভাঙতে হবে দেশ, সন্দেহ করা আছে মানুষ, কইলে কথা শেষ। তাই জাত ধর্ম থাকবে হেথায়, হিংসা ভুলে যাও, একই বৃত্তে দুইটি কুসুম বুকে তুলে নাও। এগুলো কিন্তু জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা শেখাতে পারে এবং এরা কি আরো অনেক কিছু করতে পারে। এরা বিভিন্ন বীজ মানুষের মনে বপন করতে পারে, রোপণ করতে পারে, যে বীজ আস্তে 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 একটা মহির রূপ তৈরি হয়ে যায়। সেই জন্যই তো ছাত্ররা বলে থাকে, একটি গাছ একটি প্রাণ, কথার কথা নয়, শ্রমদিনে হয় যেন জীবন সংশয়। সেটাও কিন্তু জাতীয়
জগদীশ চন্দ্র বসু প্রেসক্রিপ্ট যন্ত্রের সাহায্যে প্রমাণ করেছিলেন যে গাছ উঠতে গেলে সাড়া দেয়, গাছও কথা বলে, সেটা জাতীয় সেবা প্রকল্পের সদস্য যারা, তারা কিন্তু গাছের ভাষাটা যেন নিজে আত্মস্থ করে ফেলছে। তারা যেন বলছে, তোমরা কেন চাও আমাদেরকে শুধু সুমি কাটতে, আমরাও চাই তোমাদের মতো সুন্দরভাবে বাঁচতে। গাছের করুণ কান্না ধরাতেও যেন সমাজ মানুষের মনোযোগী করে তোলে। তারা আগে বলছেন যেন গরমকালে গল্প করো আমার দলে বসে, আর কিনা মানুষ বাঁচে বলবন দেশে, ঘুরে করে ঘুরিয়ে দিই বিধাতার ভুবন, আমরা যদি না থাকিতাম পারে না কেন নতুন জীবন। এই জায়গাগুলো কিন্তু জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা আমাদেরকে শেখান, আমাদেরকে মনে করিয়ে দেন, এবং আরো কি করে আমাদের ভিতরে যে সাধারণ জিনিস আছে এই সাধারণটাকে অসাধারণ করে খুঁজে পার করতে শেখান জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা। ছোট্ট একটা ঘটনা, একদিন একজন বিখ্যাত গণিতজ্ঞ জেমস হার্ডিং, বিখ্যাত গণিতবিদ রামানুজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। রামানুজন অসুস্থ অবস্থায় ছিলেন। রামানুজন তিনি অসুস্থ অবস্থায় তার বাড়িতে আছেন, জেমস হার্ডিং একটা ট্যাক্সি করে যাচ্ছেন তার বাড়িতে। যে ট্যাক্সি করে যাচ্ছিলেন সেই ট্যাক্সির নাম্বার ছিল 1729। এই সংখ্যাটা দেখা মাত্র রামানুজন জিজ্ঞাসা করলেন, এই সংখ্যার বিশেষ গুরুত্ব কি? হার্ডি বললেন, এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা নরমাল নাম্বার। রামানুজন বললেন, না, এটা একটা বিশেষ সংখ্যা, যে সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হিসাবে পুরোকম ভাবে ঘনত্বের সমষ্টি আকারে লেখা যায়, সেটাই হলো এই সংখ্যা 179। একটা হলো 12 কিউব প্লাস 1 কিউব করলে 179 হবে, আর একটা 10 কিউব প্লাস 9 কিউব, এই দুটো যোগ করলে 179 হবে। অর্থাৎ এই জায়গাটাও জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা কিন্তু আমাদের চোখে আলো দিয়ে দেখিয়ে দেন যে সাধারণের মধ্যে অসাধারণ লুকিয়ে থাকে। আমরা জানি না, আমরা বাইরে গেলে কান পচে যায়, বর্তমান ছাত্র সমাজ নাকি গোল্লায় গেছে, কিন্তু না, এরাও কিন্তু পথ দেখায়। আজকে এখানে এসে স্যারকে বলছিলাম যে অনুষ্ঠানটা সত্যি একটা সাজানো গোছানো একটা অন্য মাত্রা, মানে একেবারে বলতে ইচ্ছে করে সাহিত্য রচনার হৃদয়দত্ত মননগ্রাহ্য চেতনা সঞ্চারের মাধুর্য যেন আজকে এই শহীদ নুরুল ইসলাম কলেজে উপভোগ করতে পেরেছি। আর যারা স্বেচ্ছাসেবক হয়ে রয়েছে তারা তো একেবারে যেন যে হাতের রংতুলির সঙ্গে মনের মাধুরী মিশিয়ে চিত্রকরেরা যেমন ছবি আঁকেন, ঠিক তেমন হৃদয়ের ক্যানভাসে কল্পনার রং মিশিয়ে সাহিত্যিকেরা তৈরি করেন চরিত্র, তার মুখে দেন ভাষা, বুকে দেন আশা ও চোখে দেন স্বপ্ন। অনুরূপভাবে আজ মহাবিদ্যালয়ে সমস্ত সদস্যা এক নতুন পথে আলো দেখাতে পেরেছে, এটা ভীষণভাবে গৌরবজ্জল করে। এই জায়গাগুলো জাতীয় সেবা প্রকল্পের সদস্যরা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেন, এবং এই যে জাতীয় সেবা প্রকল্পের সদস্য প্রথম কাকে দেখে আমরা অনুকরণ করি বা অনুসরণ করি, তিনি হলেন আমার বাড়ির মা। জাতীয় সেবা প্রকল্পের সবচেয়ে বড় সদস্য হলেন মা, কারণ মা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছেন, যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন বিনামূল্যে, মাসের শেষে বা দিনের শেষে তার বেতন হয় 0। কিন্তু তিনি আমাদের শেখান কি করে ম্যানেজমেন্ট করতে হয়, কি করে মানে উদ্বৃত্ত খাবারকে রেখে কিছু জিনিস সাশ্রয় করা যায়, সেটা কিন্তু আমাদেরকে শেখান। আমরা দেখেছি যে কখনো কখনো এমন অবস্থা হয়েছে, রাত্রে খেতে বসেছি, হঠাৎ করে একজন বা দুজন আত্মীয় চলে এসেছেন, ঠিক সেই মুহূর্তে মা বললেন কি সকলকে খাবারটা পরিবেশন করে দিলেন, দিয়ে শেষে দেখা যাচ্ছে মায়েরা ভাগ্যে যুদ্ধ, মা ভক্ত করে একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দিলেন, তবে বুঝতেও দিলেন না। আবার কখনো কখনো খাবার যদি একটু বেঁচে যেতে দেখতাম, ভাতটা যখন বেঁচে যেত তাহলে সেটাকে একটু জল দিয়ে রেখে দিত, কারণ পরের দিন যদি ওই অংশটুকু দেওয়া যায় তাহলে কিছুটা খরচ কমবে। এই জায়গাটা থেকে বোঝা যায় যে জাতীয় সেবা প্রকল্প তাকে বলে, নট মি বাট ইউ, এর গুরুত্ব কতখানি।
যে উত্তর লিখবো, যে প্রশ্ন লিখবো, সেই উত্তরটা একেবারে সহজে চলে আসছে। কিন্তু বলবো শিক্ষকের গুরুত্ব সমাজে আগেও ছিল, এখনো আছে। এটা জাতীয় শিক্ষক প্রকল্পের সদস্যরা কিন্তু সাধারণ মানুষকে মনে করিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়ার ছোট্ট একটা ঘটনা যদি বলি তাহলে সেখানেই মনে পড়বে যে শিক্ষকের গুরুত্বটা কতখানি। সেখানে গেম বলে একটি ছেলে ছিল। গেম তার বন্ধুর সঙ্গে, সহপাঠীর সঙ্গে ঝামেলা করতে গিয়ে হঠাৎ এতটাই লেগে গেলেন তার বন্ধুকে গলা থেকে কেটে আঘাত করলেন, দিয়ে সেই মুন্ডটাকে নিয়ে মাটিতে রাখা হয়েছে। ঠিক তার আগের মুহূর্তে যখন মাস্টারমশাই ক্লাসে যেতেন, ক্লাসে গিয়ে কথা বলতেন, পড়াতেন, তখন কিন্তু দেখা যাচ্ছে গেলেন পিছনে বেঞ্চে বসে পড়াতে দিচ্ছে না, তৈরি করছে। মাস্টারমশাই তখন বলতেন, শোন, এই সময় তোদের ভবিষ্যৎ গড়ার সময়, এই সময় তোরা গড়বড় করিস না, এই সময় নষ্ট করলে পরে গিয়ে বুঝতে পারবি। তো সেই ছেলেটি যখন এরকম বন্ধুর মুন্ডটাকে নিয়ে মাঠে ফুটবল করছে, প্রশাসনের নজরে যখন আসলো, পুলিশ তাকে গ্রেফতার করলেন, 14 বছর কারাদণ্ডও ছিলেন। সেই কারাদণ্ডের অবস্থায় যখন জেলের মধ্যে রয়েছেন, তখন মাস্টারমশাই এই কথাগুলো তার অনুশোচনায় অনুধাবন করছেন। সেই কথাগুলো বারবার যেন তার মুখের সামনে ভেসে আসছে, মুখের মধ্যে ছটফট করছে। তারপরে দেখা গেল কি, সেই ছেলে অর্থাৎ গেম যখন সেখান থেকে বেরিয়ে আসলো, বাইরে এসে তিনি একজন মোটিভেশনাল স্পিকার হয়ে গেল। শিক্ষকের এই কথাগুলো তার ভিতরে মানে একেবারে তীরের ঘোড়ার মতো আঘাত করেছে। সেই জন্যই তো সে একজন মোটিভেশনাল স্পিকার হয়েছে। আর এই জায়গাগুলো মনে করিয়ে দেন জাতীয় সেবা প্রকল্পের সদস্য। এবং বেশি সময় নেব না, অনেক কিছু বলা। জাতীয় সেবা প্রকল্প বলতে আমরা মুক্তধারা নাটকে অভিজিতের সঙ্গে তুলনা করতে পারি। যেমন সে ঝর্ণার জলস্রোতে মিশে গিয়েছে। আমরা বলতে পারি নদী বিদ্রোহ গল্পে মদের ছাদের চরিত্র এবং উন্মাদ হয়ে গেছিল। নিজের কথা কখনো ভাবতে পারিনি আমাদের জাতীয় সেবা প্রকল্পের সদস্য বিচার হবে কার করে দেয়। এবং আমার মনে হয় আজকে যখন এখান থেকে বেরিয়ে যাবে বা 7 দিন ক্যাম্পের পরে এরা বলতে পারবে যে যাবার দিনে এই কথাটা বলে যেন যায়, যা শিখেছি, যা পেয়েছি, তুলনা তাহার নাই। এই জমি সমুদ্র মাঝে যে সমতল পদ্ম আছে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। আজ যাবার দিনে এই কথাটি বলে যেন যায়। নমস্কার। আমাদের এনএসএস এর স্বেচ্ছাসেবকরা একটি সমাজকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতেন। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এনএসএস ইউনিট এর সাফল্যের পথে যে এগিয়ে চলেছে, তার জন্য তিনি অনেক ক্ষেত্রেই এটার নাম কি? আমাদের সাহায্য করছেন, যার উদ্দেশ্যে আমরা আজ এই সেবায় দেখি, যার উপস্থিতি আমাদের মহাবিদ্যালয়ের প্রাঙ্গণকে গৌরবান্বিত করেছে। সেই পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প ইউনিটের কোঅর্ডিনেটর এবং শিক্ষাবিজ্ঞান বিভাগের বরেণ্য অধ্যাপক ডক্টর অজিত মন্ডল মহাশয়কে আজকের সভায় প্রধান অতিথি বক্তব্য রাখার জন্য আমি সসম্মানে মঞ্চে আহ্বান করছি। Good afternoon, everyone. এখানে উপস্থিত শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় অনারেবল প্রিন্সিপাল স্যার ডক্টর সন্দীপ পাল স্যারকে কৃতজ্ঞতা জানাই স্যারের এবং তোমাদের বিদ্যালয় মহাবিদ্যালয় ভ্রমণ করার জন্য। এবং এই এনএসএস ইউনিট এই মহাবিদ্যালয়ে যে প্রোগ্রাম অফিসার তাপস স্যারকে, অধ্যাপক তাপস দাস
অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা। আমার সাথে আছে এনএসএস বিশ্ববিদ্যালয় যে এনএসএস সেল, এই সেলের আমার সহকর্মী, আমার স্টাফ মারু এবং যারা এখানে সঞ্চালনা করছিলেন তারাও মোরালেস ভলেন্টিয়ার এবং কিছু সিনিয়র আমি বল স্যারকে পেয়েছিলাম, এখন নেই পেয়েছি। বল স্যার আমার পূর্ব পরিচিত, আমার একই ডিপার্টমেন্টে আমরা শিক্ষকতা করি, এডুকেশন ডিপার্টমেন্টে। এবং সামনে যাদের জন্য এই 7 দিনের যে ক্যাম্প, সেই আমার ভালোবাসার ছাত্রছাত্রী এনএসএস ভলেন্টিয়ার, তাদেরকে শুভেচ্ছা। আজকে 2য় দিন, তাই তো? এনএসএস স্পেশাল ক্যাম্প সম্পর্কে মানব অনেকটাই বলেছে। যাত্রাপথ শুরু হয়েছিল সেই 1969 24 ওই বছরটা চলছিল কি গান্ধী সেন্টেনারি ইয়ার। তা গান্ধীজি স্বাধীনতার আগে এই যে সোশ্যাল রিফরমেশন বা সোশ্যাল অ্যাক্টিভিটি বা কোনো ডুইং সামথিং ফর আওয়ার বেটারমেন্ট থ্রু এডুকেশন, শিক্ষার মাধ্যমে নিজের এলাকা, সমাজের, দেশের কিছু মঙ্গল করা, ব্যক্তির মঙ্গল করা, নিজের মঙ্গল করা, এই ভাবনাটা তার ছিল যে আমরা শিক্ষা যখন গ্রহণ করি, শিক্ষাটা কিছুই না, সংকীর্ণ অর্থে যেটা কিনা আমরা শিক্ষা যদি বলি প্রাতিষ্ঠানিক শিক্ষার অবস্থা সংকীর্ণ। তুমি একটা সার্টেন টাইমে আসছো, 3 বছর 4 বছর কেটে যাওয়ার পরে কিছু পরীক্ষার মাধ্যমে সেখানে একটা কিছু কোয়ান্টিটেটিভ নিউমেরিক্যাল কিছু নাম্বার পাবে, সেই নাম্বার দিয়ে ধরে নেব তুমি এই গ্রেড বা এই ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না কত পার্সেন্টেজ, দেন তুমি একটা অ্যাওয়ার্ড পাবে, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাবে। কিন্তু এই সংকীর্ণ শিক্ষা ব্যবস্থার বাইরে একটা বৃহত্তর সংজ্ঞা আছে, যেটা কিনা ভালো মানুষ হওয়া। আমরা এখান থেকে যেটা পাচ্ছি, যেটা সোসাইটি এখন ভীষণভাবে চাইছে, সেটা হচ্ছে ওই দিনের শেষে তোমার সার্টিফিকেট। কখন আমরা পেয়েছি? এই ইয়ারে আমি আমার এই স্টেট ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট এই সাবজেক্টে আমি ফার্স্ট হয়েছি। বিশাল একটা বড় অ্যাচিভমেন্ট মোটামুটি। কিন্তু এই যেটাকে বলি আমরা জ্ঞানমূলক বিকাশ, কগনিটিভ, কিন্তু আমাদের এই বিকাশ সংকীর্ণ, একপেশে। বাদ বাকি যে ফ্যাকাল্টি গুলো আছে, যে ডাইমেনশন গুলো আছে মানব বিকাশে, ভাষা বিকাশ একটা, ব্যক্তিত্বের বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, দেখতে আমরা এখনো সেই ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট না হওয়ার কারণে আমরা মারামারি থেকেও হাসি, সেলফি তুলি, বিভিন্ন ডাইমেনশনে দাঁড়িয়ে। যেখানে হাসার কথা সেখানে হাসি না, সেখানে গম্ভীর হবে না। কেন? কিসের অভাব? আজকের দিনে দাঁড়িয়ে এই ইমোশনাল ডেভেলপমেন্টের অভাব। এবং তার সাথে আজকের দিনে যেটা দাঁড়িয়ে ওর সাথে ট্যাগ করা হয়েছে ইমোশনাল ইন্টেলিজেন্স, এটা কিনা ভীষণ ভাবে দরকার। মানে তুমি তোমার আবেগকে কি করে পরিস্থিতির সাথে মানিয়ে খুব ক্যালকুলেটিভ ওয়েতে ব্যবহার করবে, সেটাই দরকার। আমার বাড়িতে যাই সমস্যা থাকুক, যখন কিনা আমি এই মহাবিদ্যালয় একটা মহতীয় কর্মকাণ্ডে আসার পথে বেরিয়েছি, উপস্থিত হবো এখানে, আমার বাড়িতে সেই আবেগ মানে আনন্দদায়ক আর বেদনাদায়ক সেগুলো সবটাই আমি কিন্তু মুছে এসেছি। ওটা শেয়ার করার জায়গা এটা নয়। এখানে আমার জন্য ভলেন্টিয়াররা আছে, পুরো কথা শুনবে, তাদের কর্মকাণ্ডের সাথে আমি অংশীদার হব। এই যে লক্ষ্যমাত্রা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, সেই লক্ষ্যে পৌঁছানোর টার্গেট। তখন এনএসএস শুরু হয়েছিল কিন্তু ওই স্বামীজির কথাতে। সারা বিশ্বের শিক্ষা কি, অনেক পাতার পর পাতা বিভিন্ন ডেফিনেশন আমার তাপস স্যারও জানেন, 10
the manifestation of perfection already in man. তা আমরা ওই পারফেকশনের জায়গা, পূর্ণতার জায়গায় পৌঁছাতে চাইছি। যাবো কি করে? সেই যাওয়ার অনেক, there are so many routes। তার মধ্যে একটা রুট হচ্ছে এনএসএস প্ল্যাটফর্ম। আমরা যখন শিক্ষা গ্রহণ করছি, পুঁথিগত শিক্ষা নিচ্ছি, প্রথাগত শিক্ষা নিচ্ছি, সেই শিক্ষাটা কোনো একটা জায়গায় মনে হচ্ছে সমাজে, এই শিক্ষা তৈরি হয়েছিল সমাজের জন্য। আগে তো গুরুকুল সিস্টেম ছিল, মক্তব মাদ্রাসা ছিল আগে, মানে আমি বলতে চাইছি। পরবর্তীতে আমরা দেখছি সেই বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম, যেখানে কিনা এডুকেশন সিস্টেম একটা সেপারেট জায়গাতে অর্গানাইজ হবে। ওখান থেকে আমরা ইনস্টিটিউশনাল এডুকেশন সিস্টেম আমরা পেয়েছি। পরবর্তীতে আমাদের দেশ থেকে ব্রিটিশরা এসে তারাই বলছে আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে। এই যে আধুনিক শিক্ষা, যেটা কিনা বলছে যে আধুনিক শিক্ষাটা শুরুই হয়েছিল এবং আগেও শুরু হয়েছিল, সেটা হচ্ছে সমাজের জন্য, সমাজের ব্যক্তির মঙ্গলের জন্য। কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষা নিয়ে সমাজে কতটা বন্ধ করতে পারছে না, প্রশ্ন চিহ্ন। কেন পারছি না? আমাদের মধ্যে ওই জ্ঞানগত বিকাশটা নিয়ে আমরা চলেছি। বাদ বাকি যে বিকাশগুলো দরকার, পারস্পরিক যে সম্পর্কের যে জায়গা, সোসাইটি কমিউনিটির সাথে যে একটা বন্ডিং, একটা লিঙ্কেজ, সেইটা যেন কোথাও হারিয়ে যাচ্ছে। যে কোনো পেশামুক্ত লোক দেখবে, একটা শিক্ষক দেখবে এলাকার উপর একজন একটা আগের দিনে কি ছিল, সবাই চিনত। কেন? শুধু জ্ঞানের জন্য নয়, তার সেই শিক্ষকেরও একটা চারিদিকে একটা যোগাযোগ ছিল। নাম ধরে ধরে বলতো, জমুকের সাথে দেখা হলে তোর সম্পর্কে বলবো তুই পড়াশোনা করছিস না, হাট করে দেখা হবে হাটে। এখন কিন্তু দেখবে সেই শিক্ষকরা কেমন একটা যেন, তারাও গার্জিয়ানরাও যেন পাশ কাটিয়ে যায়, শিক্ষকরাও পাশ কাটিয়ে যায়। নো বার্নিং। উঁচু শ্রেণীতে আলো যাও, বাইরের থেকে ডাক্তার থেকে শুরু করে, ডাক্তারদের জীবন কোথায় যাচ্ছে? সারা জীবনটাই কেটে যাচ্ছে তোমার ওই চেম্বারে আর হচ্ছে অপারেশন থিয়েটারে। এমনকি কোন একটা সামাজিক গ্যাদারিংসে, সোশ্যাল গ্যাদারিংসে সময় দিতে পারছে না, অর্থের পিছনে দৌড়াচ্ছে। কত অর্থ আমি সঞ্চয় করে যাব, আমি মরে যাবো, তার পরের 7টা জেনারেশন যেন ভাগিয়ে খেতে পারে। এই তো লক্ষ্য ছিল না জীবনে, জীবনটা ভোগ করার ছিল। সমাজের থেকে আমরা কনজিউম করবো এবং এই কনজাম্পশন, এই ভোগ সবার মধ্যে যেন থাকে, একটা সাম্যতার জায়গায়। আমাদের এই একপেশে শিক্ষা ব্যবস্থা, আমাদের যেটা আসলে দেখবে চারিদিকে ভায়োলেন্স, মানুষের মধ্যে ধৈর্য কমে গেছে, অল্পতেই রিয়াক্ট করছে, মানুষকে ভুল বুঝছি এবং ভুল ভাবে আমরা চিনছি। শুধু আমার দোষ নয়, সেই ব্যক্তিও আমার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিচ্ছে, আমিও তার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা নিচ্ছি। কারণ আমাদের পারস্পরিক হৃদ্যতা, বোঝাপড়ার জায়গাটা কমে গেছে। কেননা আমরা একসাথে পথ চলিনি, একসাথে সমাজের কথা বলিনি, বলতে শিখিনি। আমি বড় হব, পরিবার চাইছে তোমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই হতে হবে, ওই হতে হবে। তুমি বন্ধুদের সাথে মিশবে না, নষ্ট হয়ে যাবে। কে বলেছে নষ্ট হয়ে যাবে? বন্ধুদের সাথে মিশবে। যারা দেখবে বেশি বেশি নেয় তারাই নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীকালে যে মা বাবা শিক্ষাটা দিয়েছিল, মিষ্টি না মিষ্টি না, ওই মা বাবাকে ওই ছেলে দেখবে, দেখে না। তারা যখন এজেন্ট হয়ে যাচ্ছে, এই আইসোলেশন, এই মা বাবাই শিখিয়েছে আইসোলেটেড হয়ে গেছে থাকা। কিন্তু আমাদের সমাজে আইসোলেশন কি চলবে না, সমাজ সবাইকে নিয়ে আনন্দটা, জীবনটা আনন্দময়ী হবে তখনই, সবার মধ্যে তুমি যখন দেখবে আমি আমার অস্তিত্বটা আছে, শান্তি শিখেছি, পারফেকশন আসবে তখনই। তোমার বড় ডিগ্রি আছে, পারেন দেখবে কোন স্টুডেন্ট তোমাকে পাস দিয়ে গেলেও কথা বলে না, ডাকে না, ফোন করে না, যোগাযোগ করে না, আমার কোনো কাজে তাকে ফোন করবো, হয়তো ভয় পাচ্ছে।
মি বাট ইউ। এর মধ্যে কি আছে? জিরো রিজেকশন, কেউ বাদ যাবে না। তুমি যদি ওর পাশে দাঁড়াও, ও আরেকজন পাশে দাঁড়াচ্ছে, ও আবার আরেকজনের পাশে দাঁড়াচ্ছে, কেউ বাদ যাচ্ছে? যত বিপদই হোক পাশে প্রত্যেককে পাচ্ছে। এই যে কথাটার মধ্যে রয়েছে, আজকে নয়, এটা রয়েছে 1969-এ। তারপর থেকে যখন কিনা আমাদের এই যে এনএসএস সং ইত্যাদি ইত্যাদি ঠিক হচ্ছে, তখন কিন্তু এই মোটোটাও ঠিক হলো। মোটোটা কি হবে, ভিশনটা কি হবে, প্লে কি হবে, এই মোটোর মধ্যে যেটা রয়েছে একটা গ্লোবাল একটা ভাবনা। আজকে যে যুগে আমরা দাঁড়িয়ে আছি, কি জানেন তো, সামনে 2030-এ আমাদের লক্ষ্যমাত্রা আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি 17টা গোল আছে। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর যে মোটো কি জানো তো, 2015 সালে যখন কিনা কনফারেন্স থেকে কনভেনশন থেকে যখন কিনা তারা লক্ষ্যমাত্রা ঠিক করছে, মোটো ঠিক করেছিল, সেখানে মোটো নো ওয়ান ক্যান বি লেফট। কেউ কোনো দেশ কোনো জাতি পিছিয়ে পড়ে থাকবে না। এই যে মোটো আজকে যে নট মি বাট ইউ, একই কথা বলছে, জিরো রিজেকশন পলিসির কথা বলছে, কেউ পড়ে থাকবে না। এনএসএস সরাসরি তোমাদের কখনো জব অপরচুনিটি হয়তো দেবে না, কিন্তু জবে যাওয়ার জন্য কি দরকার হয়? যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশন, দেন কি দরকার হয়? একটু দরকার হয় তোমার স্কিলস। তুমি যেটা জ্ঞানটা নিয়েছো সেখান থেকে ব্যক্তিগত বুকিশ নলেজ, কগনিটিভ, তার অ্যাপ্লিকেশন প্রয়োগ করবে কি করে? তুমি এখানে থিওরি নিয়েছো, তোমাকে এখন প্র্যাকটিস, থিওরি থেকে প্র্যাকটিসে যেতে হবে। এই স্কিলটা কি? এই স্কিলটার অভাব তোমাদের, আর কিচ্ছু না। যত প্রান্তিক জায়গায় থাকো না কেন, এখনকার দিনে গ্লোবালাইজেশনের দিনে আইসিটি যুগে কোনো কিছু বেরিয়ার বাধা নয়, দরকার অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের অভাব, তুমি যখনই কিনা একটা নেগেটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে ইনবিল্ড করে ফেলবে, ও সরাতে পারবে না। পজিটিভ অ্যাটিটিউড রাখো, তোমার এই জায়গা থেকে তুমি ন্যাশনাল লেভেল লিডারশিপ দেবে। অনেক ভলেন্টিয়ার তোমরা তো এনআইসি ক্যাম্পে গেছো, দেখেছো কোথায় পিছিয়ে আছো? কোথাও নেই। কলকাতা বিশ্ববিদ্যালয় আরবান কলেজ থেকে কোনো স্টুডেন্ট গেছে, তার সাথে যখন তোমার পরিচয় হচ্ছে, তার যে বিহেভিয়ারাল নর্মস, তার যে আচরণ ধারা, তার সাথেও তোমার কোনো ফারাক নেই, দেখবে তুমিও পারো, ইউ ক্যান ডু। আজকে তাপস স্যার তোমাদের যেভাবে লিডারশিপ দেয়, শহরের অনেক কলেজের তাপস সেই লিডারশিপ দিতে পারেন, আমাদের বিচার হবে কার? তারাও কিন্তু পারে না। এই যে তোমাদের যে ইউনিট, তোমাদের সাফল্য, তোমরা আসো, তোমরা সাপোর্ট দিচ্ছ, এই সাকসেস রেটটা আমরা সবথেকে শেয়ার করি। একটা লিডিং ইউনিট এনএসএস, এই শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয় তাপস স্যারের নেতৃত্বে যেটা চলছে। এবং আজকে স্যারের সাথে আমার পরিচয় হলো, স্যারের যে একটা ইতিবাচক কিছু কাগজ চাই, রিপোর্ট চাই, এটা শুধু চাইলে হবে না। যে লোকটার মাধ্যমে কাগজগুলো আসছে, কাজের খতিয়ান, তাকে অক্সিজেন দিতে হবে, তাকে বুস্ট আপ করতে হবে। লিডার মানেই আমি ওই যোগ বিয়োগ করে একটা ডেটা পাবো, সেটা নয় লিডারশিপ। একদিন ওই সাপ্লাই পাইপলাইন বন্ধ হয়ে যাবে, যেদিন কিনা আমি ওই গিভ অ্যান্ড টেক পলিসির হিসাব নেব, মাইনাস প্লাসের হিসাব যখন নেব। দরকার এরকম একটা গুড লিডারশিপ, একটা ভালো সিনিয়র লিডারশিপের আন্ডারে এইভাবেই তো চলে সিস্টেম। তোমরা যা শিখছো, আগামী দিনে কোনো না কোনো ছোট সেক্টরে, বড় সেক্টরে, মাঝারি সেক্টরে তোমরা লিডারশিপ দেবে। সেই দিন মনে রাখবে, এই কলেজ থেকে যে গুণগুলো নিয়েছিলাম, আজকে আমি সেই পদে পদে আমি প্রয়োগ করতে পারছি। আমি এনএসএস ছাত্র জীবনে পড়িনি বলতে আমার সুযোগ হয়ে ওঠে, কতটা
বা আমি কারোর দ্বারা মোটিভেটেড হইনি, পরিবেশ পাইনি। এনএসএস আমাকে কি দিয়েছে? একটা পথ দিয়েছে, একটা অ্যাডিশনাল অ্যাসাইনমেন্ট, ক্লাসরুমে পড়ানো, ক্লাসরুমের মধ্যে পড়ানোর সাথে সাথে এটাও করতে হবে। আমাদের 58টা ইউনিট আছে টোটাল এই স্টেট ইউনিভার্সিটি আন্ডারে যত কলেজ আছে, আমাদের 4টে, কিছু কলেজে 2 করে ইউনিট, তোমাদের কলেজে 1টা ইউনিট, তাই তো? এরকম 58 ইউনিটস আছে। আর তো ওদিকে হেলেঞ্চা বাংলা, এদিকে বসিরহাট, তোমার এদিকে তোমার আমার রয়েছে হিন্দতন, ওদিকে রয়েছে তোমার রাজা বিপ্লবের এপিজে আব্দুল কালামের সরকারি গভর্নমেন্ট কলেজ রয়েছে, আর সেটা রয়েছে আরবিসি মেন। এই টোটাল 58 কলেজের মধ্যে সত্যি 4-5টা কলেজ আছে লিডিং দেখিয়ে দেয় অন্যকে। রাজ্যের অনেক আমাদের গ্রুপ যেগুলো আছে, দেখতে কেন মিটিং স্যার এসেছিলেন, তিনি কেন এসেছেন? তারপর লোকের ইউনিটে একটু না গেলে কেন একটা অপরাধ হবে। তাদের উপর এইভাবে সেইটা আমরা চাইছি আপনার চেষ্টা করে। কিন্তু মারুফকে বলছিলাম যে আপনাদের ওখানে মনে হয় না গেলে একটু অপরাধ হয়ে যাবে, এরকম অনেক লোক প্রোগ্রামে বলেছিল আসতে পারে। তা দেখি তাহলে শনিবারে চলো বলো, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, একটা নন ওয়ার্কিং ডেতে চলো, তাহলে আর ঝামেলা থাকবে, কথা থাকবে। আজকে এই যে পরিবেশগুলোতে আসছে, তোমাদের সাথে সাক্ষাৎ, স্যারের সাথে সাক্ষাৎ, এগুলো তো কে দিয়েছে? আমি এই দায়িত্ব না পেলে না, কলেজে আমার পদ্ম স্যার আছেন, আমার খুব পরিচিত আমার সাবজেক্টে, কিন্তু এই কলেজে আসার সম্ভব হয় লাইফে তোমাদের সাথে পরিচিতি, তোমাদের কর্মকাণ্ডের যে অংশীদার, একটা আই উইটনেস বলতে হবে যে একাডেমিয়ার আগে এই প্রোটোকল, এই নর্মস মেনে ওরা কাজ করছে, টিম ভিত্তিক একটা এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হতাম। আপনারা একটা মানে একটা পরিবেশ থেকে বঞ্চিত হতাম। এই যে পাওয়ার আজকে বিভিন্ন অ্যাডভেঞ্চার ক্যাম্প হয়, সুযোগ যদি আসে অবশ্যই প্রথম দিকে মনে থাকে কেউ 4 জন ভলেন্টিয়ার চাইছে, এই প্রথম দিকে সত্যি কথা তাদের উপর ইন্ডিকেটের কথা মনে পড়ে। ওখানে আছে কৌশিক স্যার আছে, ম্যানেজার কলেজে ভৈরব কলেজে রেজাউল আছে, তোমার বিধাননগর গভর্নমেন্ট কলেজে আছে, তারপর না অভিজিৎ সঞ্জীব স্যার, কয়েকজনের কথা মনে করে এদেরকে নক করে যে তোমার ওখান থেকে একটা ভলেন্টিয়ারের নাম দিও। কেন? ভালো, তোমরা তোমাদের পারফরমেন্স ভালো, স্যারের পারফরমেন্স ভালো, কোনো পরিমাণৃষ্ট আচরণ নেই, তার সাথে এই রাজ্যের বাসিন্দা, এই জেলার বাসিন্দা, এগুলো যদি ভাবো যে অমুককে না দিয়ে অমুককে তাৎক্ষণিক আনন্দ পরে তোমার কষ্ট হবে যে ওইখানকার ভলেন্টিয়ারকে বঞ্চিত করলাম, কাজ যে করবে তার পাশে সবাই থাকবে। স্যার কেমন আছে? আমরাও সবসময় তোমাদের শুভেচ্ছা থাকবে, যে এখানে থাকি না কেন, কোনো অসুবিধা হলে থ্রু তাপস স্যার ডিরেক্ট আমাকেও যোগাযোগ করতে পারো। তোমাদের দরকার একটু পড়াশোনা ভালো, একটু এই কর্মকাণ্ড, এতে কি হবে তোমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেবে। আমি প্রান্তিক অঞ্চলে গ্রামীণ অঞ্চল থেকে ঢুকে আসা, বিশ্বাস করো স্যার, এখন আমি প্রধানই টাউনে থাকি, স্যার ওখানে ডিপ ডিপ ইউনিভার্সিটি সেখানে অধ্যাপনা করেছে, কিন্তু তার আগে ইতিহাসকে বুঝতে পারি না, সেই প্রান্তিক জায়গা থেকে পড়াশোনা করে এসেছে। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের জন্য তোমাকে কিন্তু আস্তে 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 উপরে নিয়ে যাবে। যে জায়গায় গ্রাম পিছিয়ে আছে এই কারণে সে নিজেই ধরা দেয় যে আমি ওই কলেজে ওই স্কুলে, আরে কোন স্কুল, এই জেলা থেকে ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, ভালো ভালো জায়গায় আছে, কে কোথায় জন্ম নিয়েছো নটা ম্যাটার, ওটা তো তোমার হাতে ছিল না। তুমি কিভাবে
গাড়ি তোমাকে তৈরি করে দেবে, একটু মূল্যবোধ। মূল্যবোধ অনেকে রাখে না, তুমি রাখো না, দেখো না কি হবে। মূল্যবোধ তোমাকে সাহস যোগাবে, খারাপ জায়গা করাপশন থেকে সরিয়ে আনবে। দেখবে মূল্যবোধ হটিয়ে দিলে তুমি ডুবে যাবে, ধরা পড়বে একদিন, সেদিন আর বেরোনোর কোনো রাস্তা থাকবে না। এনএসএস দেখবে সবার জন্য, এলাকায় এনএসএস ভলেন্টিয়ার থাকবে, যার রক্ত দরকার সে যদি কানে আসে, সে ঠিক কমিউনিকেট করবে কিভাবে কি যোগাযোগ করে একটা ব্লাড ডোনার রেডি করবে। এই মানসিকতা তো দরকার। সমস্ত মনে রাখবে, পাঁচজন খারাপের দিকে তুমি একা ঠিক থাকো, তাতেই দেখবে সমাজের ভালো, তোমারটা দিকে তাকাবে, তো তো ভালো আছে, ভালো মানুষ হবে। শেষ কথা বলবো, এনএসএস যেটা শেখায় কর্মের মাধ্যমে শিক্ষা এবং কমিউনিটির সাথে আমাদের এডুকেশন, যেটা আমরা শিক্ষার্থী, এর মধ্যে একটা লিঙ্কেজ। দিনের শেষে আমরা কলেজের আজীবন পড়ে থাকবো না, স্যার একদিন অবসর নেবেন, আমিও ওখান থেকে অবসর নেব, তুমি 3-4 বছর করে লিড করবে। আজ আমি কোথায় বেরিয়ে যাবো? আমার ওই বাসস্থান, আমার ওই কমিউনিটি, আমার ওই সোসাইটিতে। ওই সোসাইটির জন্য আমার কিন্তু একটা দায়বদ্ধতা আছে, যে যে পেশাতে থাকি না কেন, যেভাবেই আমরা পরিষেবা দিই না কেন। স্যার হয়তো ডিরেক্ট সোসাইটিতে টাইম দিতে পারছে না, স্যার কিন্তু সেই সকাল 10টা, 10:30, 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে তার সেবা দেওয়ার জায়গা। আমিও এলাকায় সব প্রত্যেকদিন আমি নই, আমার কর্মস্থলে আমি সেবা, আমি সার্ভিসটা দিই। বিচার হবে কার, এ মানুষ মরলে ভালো আচরণ, তার কাস্টমারের সাথে তার গুডউইল, তবেই সাফল্য আসবে। অনেক মুদি দোকান থেকে সারাদিন খুলে রেখেও চলে না, কিছু জন আছে কাস্টমারকে মাল দিতে গেলে কাস্টমারকে দাঁড়াতে হয়। কেন? বিভিন্ন কারণ আছে। আমরা যে সেক্টরে যাই না কেন, মূল্যবোধ, জ্ঞান, দক্ষতা, এর কোঅর্ডিনেশনটা দরকার। যাদের এই ব্যালেন্স শিট নেই তারা কিন্তু ভুগছে, তারা সাফল্য পাচ্ছে না। আমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এটা প্রায় 2.5টার কাছে বাজে, দাদা করছে কিছু করবে, ঠিক আছে, হালকা টিফিন করে নাও, অল দ্য বেস্ট, ভালো থাকো, তোমরা ঠিক পথেই আছো। অ্যাক্টিভিটি স্যার করছেন সাজেশন, আমি তাহলে তোমার কাছ থেকে নিই, কিছু হলে প্রথম ফোনটা তাহলে আমাকে 11:30 ফোন করছে, কিন্তু আমার ফোনে নিচে স্যার রাত করে ফোন করছে, প্রবলেম নেই, হ্যাঁ আমি 12 ফোন জানি কোনো ব্যাপার কনফিউশন আমার হয় তারপর সাথে তারপর এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে, কি করা যায় এই জানি না। এই জায়গা থেকে জয়েন বাইরে দেখি এখানে আজকে হ্যাঁ কালকে রাতে বিকাশ বাবুকে ফোন করে বলছি 15টা ভলেন্টিয়ার পাঠাবে, বলে যেন আমার কারখানায় রয়েছে। হ্যাঁ বিকাশ বাবু যিনি আমাদের স্টেট এডিটর রমপ্রসাদ, তো আমার হচ্ছে সিনিয়র লোক, মুখে তো বলা যায় না। আমি স্যার দেখছি না, আমার এই ভরসা যে আমি গ্রুপে শেয়ার করলে কিছু ইউনিট আছে তারা স্যার হয়ে যাবে, 4 দিন আমি পাঠিয়ে দিচ্ছি, লিস্ট পাঠিয়ে দিচ্ছি, করতে করতে 20-25 দিন, তাই না? কোনো কাগজ নেই, কোথায় যাবে ভলেন্টিয়ার? এরা ঘরে বাইরে কান্নন জায়গায় যাচ্ছে, কোন গেট দিয়ে ঢুকবে, আমাকে ওই ইনফরমেশন তাহলে কারো চাপ নিয়ারেস্ট ভলেন্টিয়ার তাহলে ওকে নক করছেন, তাহলে আমাকে নক করছেন, যারা স্টুডেন্ট ভলেন্টিয়ার তো পৌঁছে গেছে, বুঝতে পারছেন কি চাপ করবে। হ্যাঁ আমাদের তো বলেছে সব এক্সপেরিয়া, কোন গেটে কোনো ব্রোশিওর, কোনো ইন্টিমেশন, কোনো ইনফরমেশন শিট কিচ্ছু নেই। তার মধ্যে দিয়েও এনএসএস কাজ করছে, কেন বলো তো? তাদেরও ভরসা, এটা অন্য কেউ না, এটা এনএসএস। সব দুঃখ মাথায় পেতে নিয়ে পথ চলার নাম নিয়ে বুঝতে পেরেছো তো? টাকা কি টাকা আসে, 7 দিনের টাকা বলি পেয়েছে, বাকি খারাপ হয়েছে, তারা ভালো দিতে পারে। আমাদের ধরুন যখন কাজ করে ওরা চেয়ে দেখে স্যারটা কাজ করাচ্ছে, ওর কাছ থেকে ভালো খাওয়া দাওয়া করে, কিন্তু দেখা যাচ্ছে না 30 টাকার একটা চাউমিনের প্যাকেট, তার মধ্যে না আছে
NSS Club goes to অজিত স্যার ও মানবকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আজকে ছুটির দিন আজকে মানে শনিবার কলেজ খোলা থাকে ঠিকই, কিন্তু ইউনিভার্সিটি কিন্তু শনিবার ছুটি থাকে। তো একটা ছুটির দিনে স্যার আমাদের আমন্ত্রণে যে আজকে এসেছে এর জন্য আমরা পরম সৌভাগ্য। অ্যাকচুয়ালি আমাদের যে ইউনিট যে চলছে বা ইউনিটে কাজ হচ্ছে তার কিন্তু চারটে স্তম্ভ রয়েছে। আমি চারটে স্তম্ভ বলছি তার কারণ তোমরা জানো, যারা পুরনো ভলেন্টিয়ার আছে কিংবা মনীষা আরো বেশি জানে যে পুরুলিয়াকে হাট করে নতুন যাত্রা শুরু হয়েছিল। তারপর সেই যাত্রাপথে আরো সুদক্ষ নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিন্সিপাল স্যার সন্দীপ বাগ মহাশয়, এবং আরো দুটো স্তম্ভ, যে দুটো স্তম্ভ থেকে আমরা অচল, একটা হচ্ছে রিজিওনাল ডিরেক্টর আর একটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেল। সেখান থেকে স্যারও নতুন দায়িত্বে এসেছেন। আমি জয়েন করার পরই একটা আরামসের কথা বলছি, আগে তুমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলেন, আমি এখনো ভয় পাই, মানে যেহেতু আমিও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং নিজে এনএসএসটা করতাম, তখন স্যার ছিলেন প্রোগ্রাম অফিসার, সেদিকে যার জন্য প্রথমে ভয় পাচ্ছিলাম। বলতো স্যার এই মাত্র জয়েনিং বাইনি ট্রেনিং এর কথা বলছিলেন, যাই হোক আমি ফোন করেছিলাম। স্যার আসার পর স্যারের সঙ্গে যখন হোক স্যারকে ফোনে পাই, এইটাই মানে সবথেকে বড় পাওনা। ইনি স্যার দায়িত্ব আসার পর আমাদেরকে যেভাবে সাহায্য করছেন তাতে সত্যি আমরা খুব মানে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করছি। এবং একই সাথে আমাদের রিজিওনাল ডিরেক্টর অগ্নিবীর বাবু, মানে আমাদের সৌভাগ্য যে আমরা পুরো নতুন একটা টিম পেয়েছি। রিজিওনাল ডিরেক্টর নতুন এসেছেন, আমাদের শ্রদ্ধেয় কোঅর্ডিনেটর স্যারও নতুন এসেছেন, সব মিলিয়ে একটা যাত্রাপথ সুগম হয়েছে আমাদের এনাদেরই কৃপায়। যাই হোক, শেষ মুহূর্তে এসে পৌঁছছি এখানকার অনুষ্ঠানে। আমি শারীরিকটা ডেকে দিচ্ছি। স্যারেরা নিজেদের বক্তব্যে নট মি বাট ইউ এই মন্ত্রকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় তা পরিষ্কার করেছেন। এই অমূল্য ও দিক নির্দেশনের জন্য আমরা চিরঋণী হয়ে থাকি স্যার। এই সভাগৃহের অনুষ্ঠান আমরা আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি। এবার আমরা অতিথিদের নিয়ে পাশের কক্ষে আমাদের সচেতনতামূলক পোস্টার নিয়ে একটা পোস্টার প্রদর্শনী উদ্বোধন করা হয়েছিল প্রথম থেকে, সেটা স্যারদেরকে একটু ঘুরে দেখাবো। তারপর আমরা আমাদের গন্তব্য রঘুপুর স্কুল গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে যাব। সেখান থেকে আমরা একটা ড্যাশ করে আমার আমাদের কলেজে ফিরে আসবো। একটু ক্লিয়ার করছি, এখন টিমটা এসে পৌঁছায়, আমরা এখানে ঘরে বসে ওদেরকে নিয়ে প্রোগ্রাম করছি, কিন্তু আমার আরেকটা টিম, মানে এই যে ক্যাম্প হচ্ছে একটা 5টা টিম হয়েছে, তার মধ্যে একটা টিম বন্ড অফ ফাইভ, তারা রোদে না 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 টিম অফ ইউনিটি, আমার ভুল হয়েছে, ক্ষমা তাদের কাছে। টিম ইউনিটি তারা একত্র করে একটা প্রোগ্রাম করে আসলো। স্যার দুঃখিত, আপনাকে আমি গ্রামে যেতে পারছি না, সবাই থেকে বাচ্চাদের পরীক্ষা বলে পরীক্ষা আছে। হ্যাঁ, তা টিম ইউনিটির জন্য একটা এনএসএস ক্লাব হবে তো? Yes sir. এনএসএস ক্লাব goes to সেই সঙ্গে উজ্জ্বল স্যার এবং অমিত স্যার, এরা দুজন অক্লান্ত পরিশ্রম করে ওখানে প্রোগ্রামটা করে আসেন। তাদের দুজনের জন্য একটা এনএসএস ক্লাব goes to থ্যাংক ইউ স্যার। পাশে ঘরে এগুলো একটু স্যারদের কাছে গুছিয়ে নাও। হ্যাঁ নিশ্চয়ই এই আপনারা পরিশ্রম করে আসেন, ম্যাডাম।
পোস্টার তারই একটা হ্যাঁ, সেগুলোকে সব আমরা জমিয়ে রেখেছিলাম। আমাদের ভলেন্টিয়াররা না, এবং আমাদের ইউনিটের একটা বৈশিষ্ট্য আছে স্যার, অন্যান্য ইউনিটের ক্ষেত্রে কি ইউনিট থেকেই শুধু টিফিন দেওয়া হয়, আমাদের ভলেন্টিয়াররা কিন্তু নিজেরা টিফিন এনে, মানে টাকা দিয়ে কিনে এনে টিফিন ভলেন্টিয়ারদের মধ্যে টিফিন করছে, এটাও আমাদের ইউনিটে হচ্ছে। বাল্য বিবাহ আছে, 8ই মার্চের প্রোগ্রামটা যেগুলো 10 তারিখে করছিলাম তার উপর বেশ কিছু পোস্টার আছে। এখানে আমাদের রোড সেফটির উপর আছে, তারপরে সেফ ওয়াটারের উপর আছে, কমিউনিটির উপর আছে, আমরা বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো করি। তুমি এখনো দেখছো? হ্যাঁ, আছে। তুমি এখনো দেখছো? দেখো তোমার দিকে টাকা দিয়ে আমি মিস করে যাচ্ছি। খুশি তো থ্যাংক ইউ স্যার। ভালো এই মাকে একবার টিকিট একটা ইয়ে হয়নি তো, প্রিন্সিপাল থেকে একবার ডাক একটু দিতে স্যার, এটা একটা গ্রুপ ফটো একবার সবাই সে আমরা একবার ঘুরিয়ে আনছি এটা। আগের দিনের মতো একদম চলো পারফেক্ট। চলো, লাইভ বন্ধ করবো? হ্যাঁ, live বন্ধ করো, লাইভ করো। ওকে স্যার। হ্যাঁ Today's live is going to off, turn off. ফিনিশ হচ্ছে না শাইনুর, শাইনুর, হ্যাঁ এটা ফিনিশ করতো।